নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী বৃন্দ, স্বপ্ন সারথীর ভুবনে, সাফল্যের ভুবনে আর দক্ষতা উন্নয়নের ভুবনে সবাইকে স্বাগতম। হুম, আজ আমরা ইংলিশ লেকচার শিটের 10 নম্বর ক্লাসটি করব, অর্থাৎ 10 নম্বর লেকচার শিটের ক্লাসটি করতে যাচ্ছি। এবং আজকে আমরা প্রিপজিশনে ক্লাস করব। এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন সবাই, এবং আমরা সবাই জানি যে প্রেপোজিশন এমনই একটা টপিক যেখান থেকে কোয়েশ্চেন আসে না এমন কোনো এক্সাম নেই। এবং একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে সকল ধরনের পরীক্ষা বলি, পড়াশোনা বলি, পড়ালেখা বলি, সকল জায়গায় প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবং এর ব্যবহার এত বৈচিত্র্যপূর্ণ এবং এত নানামুখী যে অনেকের কাছে এটা খুবই কঠিন লাগে। আসলে প্রিপজিশন বা প্রেপজিশন উচ্চারণ যেটাই বলি আমরা, কঠিন না, আবার কঠিন। এইটাও পরিধিটা এত ব্যাপক যে আপনি যত চর্চা করবেন তত আপনার দক্ষতার উন্নয়ন হবে, আপনি তত বিকশিত হবেন, তত আপনি জানতে পারবেন। এবং এটা এত ব্যাপকের ব্যবহার যে আপনি প্রিপজিশন নিয়ে অনেক কিছু করতে পারবেন। এবং এটা থেকে অনেক কিছু জানার শেখার আছে প্রতিনিয়ত, সারা জীবন ভর। আর আপনি যত এটার থেকে দক্ষতা অর্জন করবেন, আপনি তত আপনার ইংরেজির যে দক্ষতা তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার স্পোকেন দক্ষতা বলেন, রাইটিং দক্ষতা বলেন, আহ আহ, বলি যে আমরা যে কোনো ধরনের আপনি রিডিং দক্ষতা বলেন, সকল যে দক্ষতা প্রিপজিশনকে আপনাকে সাহায্য করবে, কারণ এটা নানামুখী ব্যবহার আছে। পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। এবং আমাদের আজকের লেকচার শিট অতি অনেক বড় এবং এত রিচ, এত সমৃদ্ধ যে আপনি এই লেকচার শিটটা যদি আপনি আমি কি পড়িয়ে দেবো এবং কিভাবে পড়বেন বলে দেবো, আপনি সেভাবে কমপ্লিট করলে, বারবার বারবার আপনি এটা পড়লে, আশা করি প্রেপোজিশনে আপনার একটা ভালো দক্ষতা অর্জন হবে। এবং প্রিপোজিশন যে কত নানামুখী সেটা আমরা দেখবো। এবং আসলে প্রেপোজিশন যদি 1 বছর আপনি শুধু প্রেপোজিশন পড়েন, তারপরেও দেখা যাচ্ছে যে আপনার জানার অনেক কিছু রয়ে যাবে। কিন্তু আমরা আজকে একটি ক্লাসেই আমরা একটু শেষ করে ফেলবো। যদি অনেক বড় লেকচার, তারপরেও ভয় পাওয়ার কিছু নেই। আমি বলে দেবো এইভাবে পড়বেন, এইভাবে দেখবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না। ইচ্ছা করলে এই একটা লেকচার শিট 10 দিন পড়ানো যায়, কিন্তু সেটা তো সম্ভব না, এজন্য করব না। তো ভবিষ্যতে যদি কখনো একটা শুধু ইংরেজি কোর্স করাই, সেক্ষেত্রে নয়, হয়তো বা প্রিপজিশনের উপর 4টা 5টা ক্লাস নিলাম, সেটা অন্য একটা ব্যাপার। তো এত এভাবে ক্লাস করালে আপনারাও করতে চাইবেন না, বা হবেও না। আর আর যেহেতু আমাদের সব সাবজেক্ট একটা প্রস্তুতি, তাই। কিন্তু আজকে ক্লাস করার পরে ভালো লাগবে, যে বুঝতে পারবেন যে প্রিপজিশন যে এত নানামুখী হতে পারে এবং এত কিছু জানা উচিত, জানা যেতে পারে, সেটা আমরা দেখবো। তাহলে আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে টেক্সট করবেন। আহ যারা লাইভে আছেন তারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আনসার করার জন্য। তাহলে আজকে আমাদের লেকচার শিট 10 এন্ড টপিকস ইজ প্রেপোজিশন। ওকে। আর আমাদের আজকে লেকচার শিট 53 পেজের একটা লেকচার শিট, খুবই সমৃদ্ধ লেকচার শিট, 53 পেজের। ওকে। আচ্ছা, তাহলে আমরা প্রতিটা ক্লাসেই আমরা যে আলোচনাটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা সবসময় একটা কথা বলি, যে প্রতিটা পার্টস অফ স্পিচ আমরা শিখছি এবং শুরুতে আমরা বলে থাকি ওই শব্দটি কোন পার্টস অফ স্পিচ। ঠিক আজকে সিমিলারলি আপনার যদি কখনো পরীক্ষায় আসে যে প্রেপোজিশন কোন পার্টস অফ স্পিচ, তাহলে প্রেপোজিশন কি একটা নাউন, অর্থাৎ এ প্রেপোজিশন ইটসেলফ ইজ আ নাউন বিকজ ইটস ইটস ইন্ডিকেটস আ নেম। এটা একটা নামকে নির্দেশ করে। তাই
প্রিপজিশন হচ্ছে একটা নাউন। দেখেন, প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। তাহলে আমরা দেখছি, আমরা আমাদের বেসিক ক্লাস লেকচার শিট 1 এবং 2 তে আমরা বিষয়গুলো জেনেছিলাম। সেটা আবার দেখছি যে প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। সুতরাং যে ওয়ার্ড কোন নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন বা নাউনের সমতুল্য, এর পূর্বে বসে, তাহলে বসে কোথায়? নাউন অর নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে সেন্টেন্সে অন্য কোন নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব এর সাথে সেই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্ক মানে রিলেশন নির্দেশ করে, তাকে প্রেপোজিশন বলে। তাহলে সেই শব্দটি প্রেপোজিশন, দা ওয়ার্ডস হুইচ হুইচ কি মেক রিলেশন উইথ আ নাউন অর অ্যাডজেক্টিভ অর ভার্ব। তাহলে আমরা দেখি সেই শব্দটা হচ্ছে প্রেপোজিশন, যে কি করবে? নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসবে এবং বসে অন্য কোনো নাউনের সাথে বা অ্যাডজেক্টিভের সাথে বা ভার্বের সাথে সম্পর্ক সৃষ্টি করবে। ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টকে প্রেপোজিশনের অবজেক্ট বলে। তাহলে দেখেন, আমরা এর আগে অবজেক্ট কটা শিখেছি, জেনেছি। এখানে জেনেছিলাম ভার্বের অবজেক্ট। তাহলে আজকে আমরা একটা বিষয় জানছি, সেটা হলো প্রেপোজিশনের অবজেক্ট। এটার অর্থ, প্রেপোজিশনের পরে যে শব্দটি বসে সে হলো প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। একটি প্রেপোজিশন এর দুই বা ততোধিক অবজেক্ট থাকতে পারে। তাহলে আমরা পড়েছিলাম যে ভার্বের পরে দুইটা অবজেক্ট থাকতে পারে, একটা ব্যক্তিবাচক, একটা একটা বস্তুবাচক, অর্থাৎ একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। কিন্তু আফটার প্রেপোজিশন মোর দ্যান টু অবজেক্টও বসতে পারে। ঠিক আছে? যেমন হি হ্যাজ ফ্রি অ্যাক্সেস টু হেয়ার অফিস, এই যে একটা অবজেক্ট আফটার টু। আর অফিস ইজ একটা কি অবজেক্ট। তো এটা টু প্রিপজিশনের অবজেক্ট হচ্ছে হার অফিস। এবার দেখেন দেখেন, আমরা দেখি যে ইনট্রানজিটিভ ভার্ব এর পর নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজও বসতে পারে না। বলছে ইনট্রানজিটিভ ভার্বের পরে কে বসতে পারে না? পরে নাউন বসতে পারে না। কে বসতে পারে না? নাউন বসতে পারে না, প্রোনাউন বসতে পারে না, নাউন ফ্রেজ বসতে পারে না। কেন বসতে পারে না? আমরা শিখেছি, আমরা ভার্বের ক্লাসে, যে ট্রানজিটিভ ভার্ব কি। ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া। তাহলে এই ভার্বের পরে অবজেক্ট বসে, অবজেক্ট হিসেবে বসে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। একটা ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তাহলে তো আর তারপরে অবজেক্ট আসে না, কারণ সে তো অকর্মক, অকর্মক ক্রিয়া, সকর্মক নয়। সেই জন্য থেকে বলা হচ্ছে যে নাউন বসবে না, বা নাউন ইকুইভ্যালেন্ট কি হতে, প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। কারণ তারপর যদি নাউন ফ্রেজ বসতেই পারতো তাহলে তো ভার্বটিকে আর ইনট্রানজিটিভ বলা হতো না, বরং ট্রানজিটিভ বলা হতো। আসলে এদের মধ্যে প্রিপজিশন ব্যবহার করা হলে ইনট্রানজিটিভ ভার্ব এবং নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসতে পারে। কিন্তু যদি আমরা কি করে দেখেন যে এই যে ইনট্রানজিটিভ ভার্ব অনেক সময়, তখন কি আছে, ইনট্রানজিটিভ ভার্ব পরে প্রিপজিশন বসে। আর এই প্রিপজিশনের পরে যে কি বসবে? নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বসে কি হিসাবে? প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, নট দ্য অবজেক্ট অফ ভার্ব। প্রিপজিশনের অবজেক্ট অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে প্রিপজিশনের পরে যে অবজেক্ট বসে, কার অবজেক্ট? প্রিপজিশনের। তাহলে আমরা এখন কিছু প্রিপজিশনের ব্যবহার দেখব। নাও উই আর গোইং টু ওয়াচ সাম ইউজেস অফ প্রিপজিশনস। দেখেন ব্যবহার কি হচ্ছে, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। তাহলে সম্পর্কটা কোথায়? দেখেন, আ কাউ, ইটস আ নাউন। আচ্ছা, আবার দেখেন দ্য ফিল্ড, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি? দেখেন ফিল্ড হচ্ছে একটা নাউন, তার আগে বসেছে দা। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখন নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে থেকে ইন প্রিপজিশন বসে, দেখেন এই ইন কি করছে, এই যে কাউ এর সাথে একটা রিলেশন তৈরি করেছে। দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। ফিল্ডে কে আছে? গরু আছে, একটা গরু। তাহলে এই দেখেন নাউন টু নাউন ইকুইভ্যালেন্ট রিলেশনটা কার সাথে? দিস রিলেশন হ্যাজ হ্যাপেন্ড বিটুইন বিটুইন কি আ নাউন অ্যান্ড আ নাউন। এটা নাউনের সাথে নাউনের। হি ওয়াজ হি ওয়াজ ইয়ার্ড অফ মি, দেখেন ইয়ার্ড এন্ড অফ একই কথা। হি ইজ ফন্ড অফ মিল্ক, দেখেন অফ একটা প্রিপজিশন, আফটার প্রিপজিশন মিল্ক নাউন হচ্ছে, আর এই ফন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে রিলেশনটা কোথায়? নাউন টু অ্যাডজেক্টিভ। দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার, দেখেন এটা একটা নাউন ফ্রেজ, জাম্প হচ্ছে ভার্ব, সো নাউন টু ভার্ব। তাহলে আমি যে কথাটি বললাম সেটা আপনারা এখন এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলাম যে প্রেপোজিশন এইভাবে বসে, রিলেশনটা এমন হয়, সেটা আমরা এখন বুঝতে পারলাম। এখন আমরা দেখবো, দেখেন সেটা হলো
যে এই যে কিছু এমসিকিউ সলিউশন, যে হাউ কোয়েশ্চেন্স আর সেড ফ্রম প্রেপোজিশন টপিকস, এবং প্রেপোজিশন থেকে নানামুখী কোয়েশ্চেন্স এসে থাকে। ইউজ অফ প্রেপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস, গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস, ইডিওমেটিক এক্সপ্রেশনস, এবং ফ্রেজ ইডিয়ামস এর মধ্যে প্রেপোজিশন, অর্থাৎ নানামুখী ব্যবহার আছে প্রেপোজিশনের। তাহলে আমরা দেখেন একটা কোয়েশ্চেন দেখি, বলছে এটা একটা কি, এটা একটা কি নলেজ কোয়েশ্চেন, অর্থাৎ একটা প্রেপোজিশন সব বিভিন্ন জ্ঞানমূলক কোয়েশ্চেন। দেখেন প্রেপোজিশন ইজ এ কি কোয়ালিফাইং ওয়ার্ড, কোয়ালিফাইং ওয়ার্ড তো অ্যাডজেক্টিভ, রিলেটিং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ড তো কানেকশন মানে কনজাংশন, জয়েনিং ওয়ার্ড রিলেট, তারপরে কি আছে মডিফাইং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড ও কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তাহলে আমরা একটু আগে বললাম যে প্রিপোজিশনের কাজ কি টু রিলেট আপ noun with a noun or with a adjective or with a verb or with a noun equivalent। আমরা একটু আগে শিখলাম যে প্রিপোজিশন কি করে, একটা প্রিপোজিশন পূর্বে বসে এদের সাথে সম্পর্ক স্থাপন করে। সো প্রিপোজিশন ইজ কল্ড a relating word. So option B is your answer. Now question number 2, preposition stands before, আমরা একটু আগে বারবার বললাম, এখনো বললাম, কোথায় বসে? A preposition always sits before a noun or noun equivalent। দেখেন তাহলে নাউন আর প্রোনাউন, মানে প্রোনাউন একটা নাউন ইকুইভ্যালেন্ট। দিস ইজ দ্য কোয়েশ্চেন হাউ ক্যান হাউ কোয়েশ্চেন সেটার্স সেটস। Okay, now question number 3, দেখেন words that join noun or pronoun, কিছু শব্দ যেগুলা নাউন আর প্রোনাউন কে জয়েন করে অবজেক্টস টু দা আদার ওয়ার্ডস। অন্য কি বলছে, নাউন বা প্রোনাউন বা অবজেক্ট কোনো বস্তুকে কি করে আদার ওয়ার্ডস অন্য শব্দের সাথে সংযুক্ত করে, সেটাকে প্রিপোজিশন। এবার আমরা দেখেন আমরা দেখবো যে প্রেপোজিশনের প্রকারভেদ, যে অনেক সময় আমরা আসে যে প্রেপোজিশন কয় প্রকার বা কি ধরনের, এটা কি প্রেপোজিশন, এরকম কোয়েশ্চেন্সও আছে। এবং এটা হচ্ছে সুপার সুপার হচ্ছে কি বলা যেতে পারে, সুপার বেসিক। এবং অনেকে আমরা জানি না যে এত ধরনের প্রেপোজিশন আসছে। দেখেন হচ্ছে যে একটা টাইপ হচ্ছে কি সিম্পল প্রিপোজিশন। সিম্পল, একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয়। তাহলে যে প্রিপোজিশন গুলো একটি শব্দ দ্বারা গঠিত সেগুলো সিম্পল। এবং যারা প্রিপোজিশন গুলো চেনেন না, তারা এই বারবার দেখে দেখে প্রিপোজিশন গুলো চিনে নেবেন যেগুলো প্রিপোজিশন। তাহলে দেখবেন আপনার আরো ইজি হয়ে যাবে টু মাস্টার দ্য ইউজ অফ প্রিপোজিশনস, টু রিকগনাইজ prepositions. It will be much more easier to you when you will memorize these some words. দেখি আমরা তাহলে কি আছে, সিম্পলের মধ্যে আছে after, against, at, by, for, from, in, of, off, on, out, over, to, under, up, with, etc. আর নেক্সট ডাবল প্রিপোজিশন, ডাবল আর দুটি সিম্পল প্রিপোজিশন নিয়ে ডাবল প্রিপোজিশন গঠিত, যেমন ইনটু, অনটু, আপন, টুয়ার্ডস, উইথিন, উইথাউট, এটসেট্রা। দেখেন সবগুলো দুটো করে, ইন এন্ড টু, অন এন্ড টু, আপ এন্ড অন, টুয়ার্ডস, দেখেন উইথিন, উইথাউট, এটসেট্রা। এবার আমরা দেখবো কম্পাউন্ড প্রিপোজিশন। কি প্রিপোজিশন? কম্পাউন্ড, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয়। তাহলে কি হচ্ছে, আমরা দেখতেছি নাউনের সাথে হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে, এর পূর্বে কি হবে, সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয়। যেমন দেখেন অন, বাই, আউট, অ্যাবাউট, এই দেখেন এই অনটা হচ্ছে এ, এর কাজ করতেছে, সুতরাং এটা একটা আর্টিকেল অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। আবার দেখেন অন বাই আপ, দেখেন অ্যাবাভ, তারপরে কি আছে আপনি একটু পড়ে নেবেন আপনারা, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে এইগুলো আমাদের কম্পাউন্ড। যদি কখনো আসে এরকম কোয়েশ্চেন যে নিচের কোনটি কম্পাউন্ড প্রিপোজিশন, আসতেই পারে কোয়েশ্চেন। এবার দেখেন অন প্লাস ক্রস, অ্যাক্রস, নো প্লাস লং, অ্যালং, বাই প্লাস ফোর, বিফোর, বাই প্লাস হাইন্ড, বিহাইন্ড, বাই প্লাস লো, বিলো, বাই প্লাস সাইড, বিসাইড, বাই প্লাস টুইন, বিটুইন, বাই প্লাস ইয়ন্ড, বিয়ন্ড, ইন প্লাস সাইড, ইনসাইড, আউট প্লাস সাইড, আউটসাইড, এটসেট্রা। এবার আমরা দেখবো, দেখেন ফ্রেজ প্রিপোজিশন, শব্দগুচ্ছের সঙ্গে প্রেপোজিশন যুক্ত হয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করে এবং একটি সিম্পল প্রিপোজিশনের মতো কাজ করে। অর্থাৎ শব্দগুচ্ছের সাথে প্রিপোজিশন যুক্ত হবে অন্য শব্দের সাথে, এবং এটা হবে কি মানে অনেকগুলো শব্দ মিলে। আমরা শিখেছি যে ফ্রেজ কাকে বলে, ফ্রেজ ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে when a words, when a group of words works as a preposition, যখন একটা শব্দ সমষ্টি প্রেপোজিশনের কাজ করে তখন সেটাকে বলা হয় থেকে ফ্রেজাল প্রেপোজিশন। যেমন
বাই প্লাস ডিন্ট অফ, দেখেন বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, বাই ভার্চু অফ, ফর দ্য সেক অফ, ইন কেস অফ, ইন কনসিকুয়েন্স অফ, ইন দ্য ইভেন্ট অফ, ইন ফেভার অফ, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ইনস্টিড অফ, ইন লিউ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, অন বিহাফ অফ, উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু। তাহলে এগুলো সব হচ্ছে আমরা জানলাম ফ্রেজাল প্রিপোজিশন। আপনারা দেখে নেবেন, তাহলে আপনার পরীক্ষায় বারবার আসে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল প্রিপোজিশন গুলো। আরেকটা প্রিপোজিশন কি পার্টিসিপল প্রিপোজিশন। দেখেন আমরা পার্টিসিপল করেছি, পার্টিসিপলটা কি, when a verb works as a verb and as an adjective, যখন একটা ভার্ব কাজ করে ভার্ব হিসেবে এবং অ্যাডজেক্টিভ হিসেবে, তখন তাকে বলে পার্টিসিপল। এবং এই কাজটা কি থাকে, ও ভার্বের সাথে আইএনজি হয়ে যে আইএনজি থাকে, অথবা থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং তখন তারা কি করে, অ্যাডজেক্টিভের কাজ করে, এগুলো বলে পার্টিসিপল। এর অর্থ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন প্রেপজিশনের মতো কাজ করে, তখন এগুলোকে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, পার্টিসিপল প্রিপোজিশন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ও পাস্ট পার্টিসিপল প্রিপোজিশনের কাজ করলে তখন তাকে বলে পার্টিসিপল প্রিপোজিশন। যেমন বারিং, কনসার্নিং, কনসিডারিং, নট উইথ স্ট্যান্ডিং, ফলোইং। এই যে জেনারেলি আমরা দেখছি আমাদের এই ব্যবহারগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি পেলাম, যে প্রেজেন্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপলও আছে, যেমন পাস্ট ব্যবহার করি আমরা, এই যে পাস্ট। এই আচ্ছা, এবার দেখেন আমরা দেখবো ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ মানে ছদ্মবেশ। এর অর্থ হচ্ছে যখন দেখে মনে হবে না প্রিপোজিশন, দেখে মনে হবে অন্য শব্দ, বাট দিস ওয়ার্ডস অ্যাক্টস লাইক এ প্রিপোজিশন, ওই শব্দটা প্রিপোজিশনে কাজ করে, সেগুলো হচ্ছে ডিসগাইজ। আমরা আর্টিকেলেও কিন্তু ডিসগাইজ আর্টিকেল পড়েছিলাম, এখানে সেটা আছে। দেখেন কি, কোন প্রিপোজিশন সংক্ষিপ্ত আকারে বা অন্য রূপে ব্যবহৃত হলে তাকে ডিসগাইজ প্রিপোজিশন বলে। যেমন দ্য কিং ওয়েন্ট হান্টিং, ওয়েন্ট হান্টিং মানে ওয়েন্ট অন হান্টিং। এই এ মানে হচ্ছে ওয়ান, আপনাদেরকে যখন একটু কম্পাউন্ড প্রিপোজিশন পড়ালাম ওখানে বলেছিলাম যে ওয়ান মানে এ মানে ওয়ান, ঠিক সেইটাই। দেখেন তাহলে এ এখানে অনের কাজ করছে, তাই এই এটা হচ্ছে কি, এটা তো ডিসগাইজ প্রিপোজিশন। দেখেন ইট ইজ 9 o'clock, এই ও মানে হচ্ছে অফ, এই ও মানে কি অফ। অর্থাৎ অনেকে জানেই না যে 9 o'clock এই ও যে একটা প্রিপোজিশন, এটা কিন্তু অনেকে জানে না। তার মানে এই ওটা হচ্ছে কি ডিসগাইজ প্রিপোজিশন, আর ও ইন্ডিকেটস অফ, or with pronunciation of. রাইস ইজ সোল্ড 70 টাকা a কেজি, means a per, এই আটা এখানে প্রিপোজিশন, means per, a কেজি per কেজি। and he comes twice a week, দেখেন here preposition in is silent, in a week দেখেন he comes twice a week, মানে twice come in a week, এখানে একটা in উর্দু আছে ডিসগাইজ আকারে, সাইলেন্ট আকারে। প্রিপোজিশন যদি সাইলেন্ট আকারে থাকে, সেক্ষেত্রেও এটাকে কি বলবো, ডিসগাইজ প্রিপোজিশন আমরা বলবো। তাহলে হি কামস টুয়াইস ইন আ উইক। ওকে, নেক্সট আমরা আরেকটা প্রিপোজিশন পড়তে আছি, ডিটাচড মানে বিচ্ছিন্ন। ডিটাচড প্রিপোজিশন দেখেন অনেক সময় ইন্টিগ্রেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব, তাহলে আমরা ইন্টিগ্রেটিভ প্রোনাউন কিন্তু আমাদের প্রোনাউনের ক্লাসে পড়েছি, অ্যাডভার্বের ক্লাসেও পড়েছি। আর রিলেটিভ প্রোনাউন অ্যাডভার্বের সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশন উক্ত ডাব্লিউএস ওয়ার্ডের পূর্বে না বসে বিচ্ছিন্ন সেন্টেন্সের শেষে বসে। কোথায় বসে, বিচ্ছিন্ন সেন্টেন্সের শেষে বসে। এরূপ প্রিপোজিশনকে ডিটাচড প্রিপোজিশন বলে। আপনাদেরকে বুঝিয়ে দিই, দেখেন ফর হোয়াট ইজ বগুড়া ফেমাস, দেখেন এই ফরটা হচ্ছে ফেমাসের সাথে, কার সাথে, ফেমাসের সাথে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কি করা হচ্ছে, এটাকে এখানে নেওয়া হয়েছে, আলাদা করে নেওয়া হয়েছে। হোয়াট ইজ বগুড়া ফেমাস ফর, মূল বাক্যটা হচ্ছে এইটা, তখন কি ডাব্লিউএস কোশ্চেনের সাথে নেওয়া হয়, ফেমাস ফর না দিয়ে ফর হোয়াট ইজ বগুড়া ফেমাস। আচ্ছা তাহলে দেখেন আবার ফ্রম ওয়্যার হ্যাভ ইউ কাম, অথবা ওয়্যার হ্যাভ ইউ কাম ফ্রম, এই ফ্রমটা কোথায় হতে পারে, এখান থেকে, এখানে বসছে। ঠিক আছে, তাহলে এই যে এইটাকে বলা হয় থাকে ডিটাচড প্রিপোজিশন, এই ফ্রমটা বসছে শেষে, ফরটা বসছে শেষে। তবে এই দুইটা ব্যবহারই আছে, মনে করেন ডিটাচ আকারেও ব্যবহার করা যায়, আবার মানে ভুল নেই, দুটাই আছে। মানে যখন ডিটাচ করা হচ্ছে তখন মানে আমাদের অর্থটা কি আছে, দেখেন আমি যদি এখানে বলি যে হোয়াট ইজ বগুড়া ফেমাস ফর, মানে বগুড়া কি জন্য, হোয়াট মানে কি, ফর মানে জন্য, বগুড়া কি জন্য বিখ্যাত। তার মানে কিন্তু দেখেন এই জন্যটা কিন্তু ওয়ার্ডের সাথে কিন্তু বসে যাচ্ছে কোথায়,
শেষে। ফ্রম হোয়ার, তো হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম মানে কোথা থেকে তুমি এসেছো বা কোথায় বাড়ি। তাহলে এই যে ফ্রম এর সাথে হোয়ার, ফ্রমটা আলাদা হয়ে গেল, এই ফ্রমটাকে বলা হয়ে থাকে ডিটাচড প্রিপোজিশন। তাহলে আমরা এখন কিছু প্র্যাকটিস দেখি, দেখেন কিভাবে আসে কোশ্চেন্স আর সেট ফ্রম দিস টপিকস। হোয়াট ওয়াস্ট অফ মানি, হোয়াট ডিড ইউ বাই দ্যাট ড্যাশ ফর। বলা হচ্ছে কি, দেখেন হোয়াট এ ওয়েস্ট অফ মানি, কি পরিমাণে টাকা নষ্ট। হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর মানে তুমি এটা কি জন্য কিনেছিলে। এই যে আমরা ডিটাচ করলাম, এটা হচ্ছে কি জন্য এটা কিনেছো। তাহলে কি, তাহলে বলবো কি, তাহলে হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর। সাকসিডেড বাই আমরা একটু আগে বললাম যে ফ্রেজাল প্রিপোজিশন, দেখেন বাই ডিডন্ট অফ ফ্রেজাল ভার্ব। এরপর দেখেন ডিড ইউ গিভ দ্য মানি, তুমি কাকে টাকা দিয়েছিলে। দেখেন এই হু এর সাথে এখানে একটা মজার ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, টু হুম, কাকে, টু হুম ডিড ইউ গিভ দ্য মানি, তুমি কাকে টাকা দিয়েছিলে। কিন্তু যখন আমি এই টুটাকে ডিটাচ করে নিয়ে যাই, এখানে শেষে আসতেছে, তখন এখানে কি করতে হয়, হুম লেখা যায় না, তখন হু লিখতে হয়। কি লিখতে হয়, হু লিখতে হয়। এটা একটা ব্যাপার, যদি আপনি টু একসাথে লেখেন তাহলে টু হুম ডিড ইউ গিভ দ্য মানি, কিন্তু যখন আপনি ডিটাচ করে নিলেন তখন টু পরে শেষে গেল, এবং ওইখানে সাবজেক্টিভ ফর্ম আপনি বসাতে পারবেন। হু ডিড ইউ গিভ দ্য মানি টু, কাকে টাকা দিয়েছিলে। এরপর দেখেন কি আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা একটা ফ্রেজাল প্রিপোজিশন। ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস আই শুড ভিজিট মাই সিস্টারস হাউস। And now question number 5. There is a liberation sculpture in front of arts building of University of Dhaka. ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস বিল্ডিং এর সামনে, তার মানে in front of। এবার দেখেন we went for a walk dash the rain, বৃষ্টি বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা কি করেছিলাম, হাঁটতে গিয়েছিলাম। তাহলে দেখেন সত্য ইংরেজি হচ্ছে in spite of, দিস ইজ a phrasal preposition। ড্যাশ অফ ইজ রিচেস দ্য ম্যান ইজ আনহ্যাপি, দেখেন এই একই ব্যাপার, ফ্রেজাল বিপরীত সম্পর্ক। ইন স্পাইট অফ ইজ রিচনেস দ্য ম্যান ইজ আনহ্যাপি। কোয়েশ্চেন নাম্বার 8 দেখেন, বলছে আই উড রেদার হ্যাভ অ্যাপল দ্যাশ অরেঞ্জ। তাহলে বলা হচ্ছে আই উড রেদার হ্যাভ অ্যাপল ইনস্টিড অফ অরেঞ্জ, অরেঞ্জের বদলে আমি কি বরং কি খাবো, অরেঞ্জের পরিবর্তে আমি কি খাবো, অ্যাপল খাবো। তাহলে দেখেন এটাও একটা প্রিপোজিশন, এবং এটা কি ডাবল প্রিপোজিশন। ওই যে আমরা কি পড়েছিলাম যে ডাবল প্রিপোজিশন পড়লাম উপরে, সেটা। যাই হোক, ব্যবহার অনুযায়ী আমরা দেখবো। আচ্ছা, আর এখান থেকে আমরা বেশি প্র্যাকটিস যাচ্ছি না, যেহেতু অনেক বড় লেকচার শিট। আমরা তাহলে প্র্যাকটিস গুলো দেখে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি, আমরা একটু প্রিপোজিশন সুস্পষ্ট একটা ধারণা লাভ করবো। অর্থাৎ যদি আমরা প্রিপোজিশনকে বাংলা গ্রামার সাথে তুলনা করি, তাহলে এই প্রিপোজিশনকে আপনি কি বলবেন। এটাকে বাংলা গ্রামারে আপনি যে আমরা যে প্রত্যয় পড়ে থাকি, বা আমরা সমাসও পড়ে থাকি, তো আমাদের একটা বিষয় আমরা বিভক্তি ব্যবহার আছে, বিশেষ করে কারকের ক্ষেত্রে। কারকের ক্ষেত্রে কি আছে, বিভক্তির ব্যবহার আছে। তা এই যে আর অন্যান্য কিছু সম্পর্ক আছে, মূলত বিভক্তিটাই মেইন এখানে। বিভক্তির সাথে যদি আপনি একটু এই প্রিপোজিশন মিলান, তাহলে আপনার অনেক সময় বাংলা অর্থগত অনুবাদের ক্ষেত্রে সেন্টেন্স তৈরি করতে, ব্যবহার করতে আপনার সুবিধা হবে। যেমন দেখেন বলা হচ্ছে কি যে আপনি যদি বিভক্তি বা অনুসর্গ কিছু আছে, এটা যদি মিলাতে যান, যেমন মনে করেন যে কথায় প্রথমা শূন্য বিভক্তি, অর্থাৎ বাংলা যদি আপনি সেন্টেন্স তৈরি করেন, আমরা জানি প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য। তো এক্ষেত্রে আপনার যদি কোনো বাক্যে কোনো বিভক্তি না আসে, কোনো শব্দের সাথে বিভক্তি না আসে, সেক্ষেত্রে বুঝবেন ওর সাথে কোনো প্রিপোজিশন বসে না। যেমন আহমেদ আলী ইজ এ টিচার, তাহলে এই যে আহমেদ আলী একজন শিক্ষক, শিক্ষক, তাহলে শিক্ষকের সাথে কোনো বিভক্তি নাই, তাই এখানে কোনো প্রিপোজিশন নাই। দা হাউস ইজ এ পেইন্টেড ব্লু, দা হাউস ইজ পেইন্টেড ব্লু, বাড়িটি কি নীল রঙে রাঙানো। তাহলে এই যে নীল রং করা হয়েছে, তাহলে দেখেন এখানেও কোনো বিভক্তি নাই। কিন্তু দেখেন আমরা যদি বলি যে কর্মে দ্বিতীয়া, আমরা বলি যে কে রে প্রতি দিকে, তাহলে কর্মে দ্বিতীয়া বাংলায় যদি আসে, কারো প্রতি বোঝায়, কে রে বোঝায়, সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আপনি টু এর ব্যবহার করতে পারবেন। এবার দেখেন করণে তৃতীয়া মানে দ্বারা দিয়া কর্তৃক, এক্ষেত্রে আপনি বাই এবং উইথ ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন নিমিত্তে চতুর্থ, অর্থাৎ নিমিত্তার্থে ফর ব্যবহার করতে পারবেন। অপাদানে পঞ্চমী হইতেছে থেকে, এগুলোর ক্ষেত্রে আপনি ফ্রম দেন ব্যবহার করতে পারবেন। সম্বন্ধে ষষ্ঠী র এর অব ব্যবহার করতে পারবেন। অধিকরণের সপ্তমী এ তে অন্তস্থ, এগুলো যদি আসে আপনি অ্যাট ইন ব্যবহার করতে পারবেন।
এগুলো আপনার আপনি যদি একটু করেন তাহলে এক বিভক্তির সাথে মিলান, তাহলে আপনার বেসিকটা আরো স্ট্রং হবে। এরপরে আমরা চিত্রের সাহায্যে নর্মাল একটা বিষয় যদি এটা একটু ফলো করি, তাহলে দেখবেন যে আপনার এই জিনিসটা আরো হচ্ছে লাগবে, আহ মানে আরো ভালো লাগবে করতে, যে কোনটা কোনটায় বসে, তখন আপনি ওইটাকে ডিফারেন্স গুলো বুঝতে পারবেন। দেখেন, যদি আমরা বলি যে এরকম উপর থেকেই আসি, যে অনেক উপরে বোঝায়, তাহলে জেনারেলি অ্যাবভ, ওভার এগুলার ব্যবহার আসে। যদি মিশে থাকা বোঝায়, সেক্ষেত্রে অন প্রিপজিশন বসে। কোনো দিকে বোঝালে টু বসে, সেখান থেকে বোঝালে ফ্রম বসে। কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে। কোনো কিছুর মধ্যে বাইরে বোঝালে আউট, আউটসাইড বসে। কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে বোঝাতে থ্রু বসে। কোনো কিছুর মধ্যে ঢুকে যেয়ে বোঝাতে ইনটু বসে। বাইরে বাইরে হয়ে যাওয়া বোঝাতে আউট অফ বসে। ঠিক আছে, চারদিকে বোঝাতে অ্যারাউন্ড বসে। ওইটা দিয়ে বোঝাতে বাই বসে, উইথও বসে। আবার কোনো কিছু নিচে বোঝাতে বিলো, আন্ডার বসে। আবার এগুলো সূক্ষ্ম কিছু ব্যবহার আছে, যেগুলো আমরা এগুলো মনে রাখার জন্য আমরা দেখবো এটা এটার বসে, কিন্তু যখন সূক্ষ্ম ব্যবহার গুলো আমরা জানবো, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। শীটটা বারবার পড়বো, দেখা যাচ্ছে যে সবকিছু সুন্দর করে দেওয়া আছে, করতে হবে বারবার। যদি আমি দুইটা ভালো, আমি যদি মাস্টার হতে চাই অন প্রিপোজিশন, দেন এই প্র্যাকটিস গুলো দেখে নেবো আমরা। এইটা হলো, এবার আমরা প্রিপোজিশন সম্পর্কে আরো ডিটেলস আলোচনায় যাচ্ছি। একটু আগে যেটা বলেছিলাম ক্লাসের শুরুতে, সেটাই যে প্রিপোজিশন রিফার্স টু ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ বিফোর আ নাউন অর প্রোনাউন টু শো প্লেস, পজিশন, টাইম এটসেট্রা। অর্থাৎ প্রি মানে পূর্বে, এবং পজিশন মানে প্লেস বা অবস্থান। ওকে, প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। আচ্ছা, প্রিপোজিশন কার পূর্বে বসে সেটা আমরা আবার দেখে নিই। আবার প্রিপোজিশন নাউনের পূর্বে বসে, নাউন ফ্রেজের পূর্বে বসে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে, অবজেক্ট ফর্মের পূর্বে বসে, জিরান বা জিরান ফ্রেজের পূর্বে বসে। তাহলে এর আগে যেটা পড়েছিলাম নাউন নাউন ইকুইভ্যালেন্ট, সেইটাই আবার এখানে আমরা আরো ডিটেলস আকারে ভেঙে ভেঙে দেখলাম। যে ওয়ার্ড গুলো প্রেপোজিশন আকারে বসে, আমরা উপরে কিন্তু ওই যে লিস্ট ছিল, তারপরে আপনাদের আছে যারা প্রেপোজিশন চেনেন না, তারা আমাদের এই লিস্টটি, আচ্ছা কে যেন দাগ পড়তেছে কার স্ক্রিন থেকে, একটু খেয়াল করেন, ঠিক আছে, যেন দাগটা না পড়ে। আচ্ছা, তাহলে আপনারা যারা প্রেপোজিশন ঠিক চেনেন না, তারা একটু এটা দেখে নেবেন। যেমন মনে করেন অ্যাজ, অ্যাট, অ্যাক্রস, অ্যাবাভ, অ্যাবাউট, আফটার, অ্যালং, এগেইনস্ট, অ্যামিডস, অ্যাহেড অফ, অ্যামিড, অ্যারাউন্ড, অ্যাজ টু, approps of, alongside, apart from, as of, as regards, because of, দেখেন ডিউরিং, ডিসপাইট, অনেকে এগুলো কিন্তু জানেন না, অনেক প্রিপোজিশন প্রথমবারের মতো দেখবেন। ডিউ টু, এক্সেপ্ট, ফর, ফ্রম, ফলোইং, গিভেন, ইন, ইনটু, ইনসাইড, ইনক্লুডিং, ইন অ্যাডিশন টু, instead of, in front of, in order to, in honor of, like, minus, near, prior to, plus, past, respecting, round, regarding, regardless of, subsequent to, sans, save, to, towards, through, throughout, touching, till, thanks to, until, up। দেখেন এই যে আরো আছে, বিফোর, বিহাইন্ড, বিয়ন্ড, বিনিথ, বিলো, বিটুইন, বিসাইড, বিসাইডস, বাই, but for, considering, concerning, close to, down, save for, next to, over, opposite, of, outside, out of, owing to, opposite to, owe, on to, other than, pending, opposite to, upon, under, underneath, unto, via, vice, versus, with, within, without, worth, with a view to, not with a standing gun, except for, but। এই যে যে শব্দগুলো আমাদের দেখা গেল প্রিপোজিশন, তারা জানেন না যে এই সবগুলো যে সরাসরি প্রিপোজিশন তা না। এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এবং তারা অন্য পার্টস অফ স্পিচ, ঠিক আছে, এই শব্দগুলো হতে পারে। আর এর আগে যেগুলো বেশিগুলি দেখলেন, ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওগুলো জেনুইনলি প্রিপোজিশন। এবার আমাদের উপরে উল্লেখিত ওয়ার্ড গুলোর যে কোনো একটি যদি নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনের অবজেক্ট ফর্ম বা জিরান্ডের আগে বসে, তখন তারা প্রিপোজিশন। তাহলে বলেছিলাম যে প্রিপোজিশন বসবো কি করে, যখন নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসবে এরা, বসে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ ওই কাজ যখন এরা করবে, তখন দে উইল বি রিগার্ডেড অর দে উইল বি কল্ড প্রিপোজিশনস। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখে নিবেন, কারণ আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এগুলা আর দেখবো না, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখানে যে কথাটা আছে, এটা আমরা পড়ে আসলাম, ডিটাচ প্রিপজিশন সেইগুলো বলা হচ্ছে, কোন প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড যদি প্রিপজিশনের অবজেক্ট হয়, তখন প্রিপজিশনটি সাধারণত ডাব্লিউএস ওয়ার্ডের আগে না বসে বাক্যের
শেষে বসে, তখন প্রিপোজিশনটিকে ডিটাচ প্রিপোজিশন বলে, যেটা আমরা শিখে আসলাম। দেখেন, উইসাইডার অন, এই যে ডাব্লিউ এস করছেন, তার প্রিপোজিশনটা শেষে। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াট ইজ ইউর নিউ জব লাইক, হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট। তো দেখেন, কমপ্লিমেন্ট এবং টু ইনফিনিটিভ এর পরে প্রিপোজিশন বসে, তাহলে দেখা যাচ্ছে কমপ্লিমেন্টের পরে এবং টু ইনফিনিটিভ এর পরে প্রিপোজিশন বসে। দেখেন, এই যে এই যে কমপ্লিমেন্ট এবং এরপরে কি টু ইনফিনিটিভ, দেখছেন, এই যে ওয়ান ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট উইথ, অন উইথ, এই দেখেন ইনফিনিটিভ কমপ্লিমেন্ট, এবার কি হলো, ইনফিনিটিভ এর পরে যে প্রিপোজিশন বসছে। তো আমরা একটু দেখলে এইগুলো আমরা বুঝতে পারবো, এই রুলস গুলো দেখে নেবেন সবাই, যত পড়বেন এখানে আসলে অজস্র অ্যামাজিং অ্যামাজিং রুলস আছে, এগুলা দেখলেই হয়ে যাবে। যত পড়বেন তত আপনার এখানে দক্ষতার উন্নয়ন হবে। প্রিপোজিশন আবার ভার্বের সাথে আইএনজি আসে, কিন্তু দেখেন বলছে নিচের প্রিপোজিশন গুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই প্রিপোজিশন গুলোর পরে ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম, যেমন টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু, বাট টু, এক্সেপ্ট, এক্সেপ্ট টু। এবার দেখেন, টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু, বাট এক্সেপ্ট, এক্সেপ্ট, এটা বললাম আমরা। এই ফ্রেজ গুলোর পরে টু বসবে, এবং এই ফ্রেজ গুলো টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে কি হবে, জিরান গরম হবে, অর্থাৎ আইএনজি বসবে। যেমন উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, অ্যাভারশন টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, ট্যান্টামাউন্ট টু, অ্যাকিন টু, সিমিলার টু, ইকুয়াল টু, অল্টারনেটিভ টু, কনফেস টু, অ্যামাউন্ট টু, টেক টু, রিসোর্ট টু, রিভার্ট টু। এরকম অনেক আছে, এগুলো আপনারা মনে রাখবেন, বারবার করবেন যে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সেভেন দেখি আমরা, অতীতকালে কেউ কোনো কাজ নিয়মিতভাবে করতো কিন্তু এখন আর করে না, এমন অভ্যাস বোঝাতে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যখন ইউজ টু হবেন তখন ভার্বের সাথে বেস ফর্ম বসবে, ইউজ টু ইনভাইট। কিন্তু যদি এর আগে তখন গেট বা বি ভার্ব বসে, তখন কি করবেন, আইএনজি যোগ করবেন। গেট হতে পারে, বি ভার্ব হতে পারে, গ্রো হতে পারে। যেমন আর নট ইউজড, দেখেন এরপরে কি, আইএনজি, ইউজ টু গোয়িং, you will soon get used to living। এগুলো তাহলে আপনি একটু দেখে নেবেন এই রুলস গুলো, তাহলে অনেক ভালো হবে। আমরা এখন চলে যাচ্ছি, দেখেন এই যে বিভিন্ন ওই যেটা বলছিলাম সেইগুলো, এই যে ডিসগাইজ প্রিপোজিশন পড়েছিলাম, পার্টিসিপল প্রিপোজিশন পড়েছি। যারা আরো জানতে চান এগুলা পড়লে ভালো করে বুঝতে পারবেন। আরো এক্সাম্পল, জিরো প্রিপোজিশন, এটা একটু আমরা দেখি। জিরো প্রিপোজিশন, দেখেন যে সকল টাইম এক্সপ্রেশন শুরুতে অল, সাম, এনি, ইচ, এভরি, লাস্ট, নেক্সট, দিস, দ্যাট, এটসেট্রা, এদের যে কোনো একটি থাকে, সেই সকল টাইম এক্সপ্রেশন এর আগে সাধারণত প্রিপোজিশনটি সাইলেন্ট বা উদ্ধ থাকে। উপরোক্ত টাইম এক্সপ্রেশনের আগে যে প্রিপোজিশনটি উদ্ধ থাকে তাকে জিরো প্রিপোজিশন বলে। যেমন ব্যানিয়া, ব্যানানা আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, দেখেন আ ডে এর আগে ইন উর্দু আছে। আমরা কিন্তু উম, উপরে পড়েছিলাম যে একটা এই যে মানে শেষে যখন পড়লাম যে প্রিপোজিশন উর্দু থাকতে পারে, সেখানে সেই যে এই প্রিপোজিশন উর্দু ছিল, আমরা ডিসগাইজটি পড়েছিলাম, তাহলে ওটাও ডিসগাইজ প্রিপোজিশন, এবং আর একটা কথা বলতে পারি, আর একটা নাম, এটাকে জিরো প্রিপোজিশন বলতে পারি, অর্থাৎ ডিসগাইজটার আর একটা রূপ। এই যে ডিসগাইজ করলাম, যেমন মনে করেন এই যে ও ছিল, ঠিক সিমিলারলি এখানে প্রিপোজিশন নাই, কিন্তু এটাকে কি বলবো, জিরো প্রিপোজিশন, জিরো প্রিপোজিশন আমরা বলবো। যেমন টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে, মানে কি টুয়াইস ইন আ উইক, এখানে ইন উর্দু আছে, তার মানে এটা জিরো প্রিপোজিশন। লেট আস মিট সামটাইম টুমরো, তাহলে সামটাইমের আগে অ্যাট উর্দু আছে, তাহলে লেট আস মিট অ্যাট সামটাইম টুমরো, এগুলো। আবার দেখেন, কিছু কিছু ভার্ব আছে যাদের পরে জিরো প্রিপোজিশন বসে, অর্থাৎ কিছু কিছু ভার্ব এর পরে অর্থানুযায়ী কিছু প্রিপোজিশন আছে কিন্তু সেগুলো বসে না। যেমন কি আছে, যেমন এন্টার, আমরা অনেকে ভেবে থাকি এন্টারের পরে ইনটু হবে, ইনটুর ব্যবহার অবশ্য আছে একটা, সেটা আলাদা। তো কোনো আমরা প্রবেশ অর্থে এন্টারের পরে ইনটু বসবে না। ফাইট, ডিসকাস, এর পরে ভুল দিয়ে দেবে বাক্য আপনাকে, ডিসকাসের পরে অ্যাবাউট দিয়ে দেবে, বা আপনি ব্যবহার করবেন ভুল, এগুলোর পরে প্রিপোজিশন বসে না। এই জন্য পরীক্ষা আসে রিজেম্বল টু দিয়ে দেয়, কিন্তু রিজেম্বল এর পর প্রিপোজিশন আসে না। জয়েন, ইমফেসাইজ, এরপরে অন দিয়ে দেয় কিন্তু আসে না। ইমফ্যাসিস অন, নাউনের পর অন হবে, কিন্তু ইমফেসাইজ কোনো প্রিপোজিশন হবে না। কন্ট্যাক্ট, রিজাইন, ইনভেস্টিগেট, অ্যাপয়েন্ট, কমব্যাট।
দেখেন, হি এন্টার দ্য ক্লাসরুম ইনটু, এখানে ভুল। আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ, আই উইল কন্ট্যাক্ট ইউ। The police are investigating into Kata, investigating. We have to fight against Kata. Fight. এবার দেখেন, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এই অ্যাডভার্ব গুলো সাধারণত জিরো প্রিপোজিশন বসে। এর কারণ কি, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল, এর পূর্বে প্রিপোজিশন হয় না। হি কেম টু হোম না, হি কেম হোম। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ আপনি যখন প্রতিটা প্রিপোজিশন সম্পর্কে জানতে যাবেন, শিখবেন, তখন প্রতিটা প্রিপোজিশনের বহুমুখী ব্যবহার আছে। যেমন দেখেন, মনে করেন আমরা যদি ইনের ব্যবহার শিখতে যাই, তাহলে দেখেন কি আছে, দেশের নামের আগে ইন বসবে, ঋতুর আগে ইন বসবে, সালের আগে ইন বসবে, তারপরে কি আছে, পিরিয়ড অফ টাইম এর আগে ইন বসবে, মানে পরে বোঝাতে, পিরিয়ড অফ টাইম পরে বোঝাতে। বড় শহরের আগে ইন বসবে, বিষয়ের আগে ইন বসে, দশকের আগে ইন বসে, শতাব্দীর আগে ইন বসে, স্ট্রিটের আগে ইন বসে, ভেতরে অবস্থান করা বোঝাতে ইন বসে, মর্নিং, আফটারনুন, ইভিনিং এর আগে ইন বসে, দেশের নামের আগে ইন বললাম। তাহলে এই যে যে আপনার এই যে একটা চার্ট আকারে দেওয়া আছে, আবার এখানে উইথ এক্সাম্পল দেওয়া আছে, আপনি শীট থেকে এগুলো দেখে নেবেন। এবার দেখেন, মর্নিং, ইভিনিং, আফটারনুন, ডে এবং নাইট এর আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে বা এদের পরে যদি সুনির্দিষ্ট করে বোঝায় এমন কোন শব্দ থাকে, তাহলে এদের আগে অন বসে। যেমন দেয়ার কার ran into a tree on a foggy morning, এই যে কি আছে, মর্নিং আছে, তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে কি করতে হবে, আপনাকে অন ব্যবহার করতে হবে। চিলড্রেন এনজয় লিসনিং টু ঘোস্ট স্টোরিজ অন আ মুনলিট নাইট, দেখেন নাইটের আগে মুনলিট অ্যাডজেক্টিভ আছে, তাহলে তার আগে অন বসেছে। On the morning of the 26th March, hundreds of thousands of people visited the national, দেখেন on the morning, এই যে মর্নিং এর পরে অফ 26 মার্চ, এই ফ্রেজটি মর্নিং কে ডেসক্রাইব করেছে। অর্থাৎ এইটা অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ কথা ছিল, আর এখানে কি বলছে, এইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করেছে, অর্থাৎ বোঝাচ্ছে যে এই নাউনটাকে নির্দেশ করেছে, তাই এখানে অন বসেছে। নাইট বিফোর এক্সামিনেশন, এটাও সিমিলার। দুই, দেখেন স্ট্রিটের আগে যদি অ্যাড্রেস বা ঠিকানা উল্লেখ থাকে তাহলে অ্যাড বসে, অর্থাৎ স্ট্রিটের আগে যদি আপনার অ্যাড্রেস উল্লেখ থাকে, ঠিকানা থাকে, তাহলে অ্যাড বসাবেন। মাই হাউস ইজ লোকেটেড অ্যাট 38 ফ্রি স্কুল রোড, তাহলে এই যে ঠিকানা দেওয়া আছে অ্যাড্রেস আকারে, এই জন্য কি দিতে হবে, অ্যাড দিতে হবে। এবার দেখেন, নিচের ফ্রেজ গুলোর পরে বিষয়ের নাম থাকা সত্ত্বেও অ্যাড বসে। যেমন দেখেন, দক্ষতা, গুড অ্যাট, বেটার অ্যাট, বেস্ট অ্যাট, অ্যাপ্ট অ্যাট, কুইক অ্যাট। অদক্ষ অর্থে ব্যাড অ্যাট, ওর্স অ্যাট, ডাল অ্যাট, স্লো অ্যাট। তাহলে আমরা এই ফ্রেজ গুলো মনে রাখবো। এবার দেখেন, আমরা অনেক কিছু ব্যবহার দেখি। অনে বলছে যে সদস্য পদ বা মেম্বারশিপ বোঝাতে ওয়ান বসে, স্পর্শ করে উপরে অবস্থান করা বোঝালে ওয়ান বসে, তারিখের আগে দিবসের আগে ওয়ান বসে, রোড, রুট, ক্যাম্পাস, প্রিমিসাস, অ্যাভিনিউ, হাইওয়ে, সুপারওয়ে, ওয়ে, আইল্যান্ড, ফেসবুক, ফ্লোর, টিভি, ফুড, এদের আগে সাধারণত অন বসে। সঙ্গে সাথে করে বহন করা বোঝাতে অন বসে, ইন অ্যাডিশন টু সামথিং বা ফলোইং অর্থে অন বসতে পারে। উপলক্ষ পরে যদি ডেই থাকে তাহলে তার আগে অন বসে। কোনো কিছু অন্য কোনো কিছুকে স্পর্শ করে আবৃত করে রেখেছে বোঝাতে অন বসে। ইমিডিয়েটলি আফটার দ্য টাইম অর্থে অন বসে। অ্যাবাউট বা কনসার্নিং অর্থে অন বসে। সদস্য পদ, মেম্বারশিপ বোঝাতে অন বসে। এটা পড়লাম আমরা এর আগে। আচ্ছা, তাহলে এইটা বুঝতে পারছেন আপনারা, এগুলো একটু দেখে নেবেন। যেমন স্পর্শ করে বোঝাতে ওয়ান বসে, তারিখের আগে দিবসের আগে ওয়ান বসে, রোড, রুট, আমরা যে কথা বললাম সেগুলো এখানে এক্সাম্পল আকারে দেওয়া আছে। আর এখানে এছাড়াও কিছু এক্সেপশনাল রুলস আছে, যেগুলো এখানে আপনার এক্সাম্পল গুলো আপনারা পড়বেন, সবাই রিডিং করবেন। তাহলে কি হবে, ওই এক্সাম্পল আপনার এক্সেপশন গুলো যত পারবেন ভালো হবে, পরীক্ষাগুলো আসবে। আর যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, ব্যাংকে পরীক্ষা দেবেন স্পেশালি, তাদের জন্য বেশি বেশি দরকার, এইগুলা পড়লে এর বাইরে থেকে আসবে না কিছু। বাই এর ব্যবহার কি হতে পারে, দেখেন পাশে অর্থে বাই বসে, বিসাইড বসে। যানবাহন যোগ হলে, যানবাহনের আগে ডিটারমিনার না থাকলে বাই বসবে। ফোন, টেলিফোন, রেডিও, ইমেল ইত্যাদি ব্যবহার করে কমিউনিকেট করা বোঝালে এদের আগে দা না থাকলে বাই বসবে। প্যাসিভ ভয়েসে যদি দ্বারা দিয়া কর্তৃক হয় তাহলে বাই বসবে। শতকরা আর বা পরিমাপ বোঝায় বাই বসবে। অ্যাকর্ডিং টু সামথিং অর্থে বাই বসবে। থ্রু দা মিনস অফ সামথিং বা কোনো কিছুর মাধ্যমে অর্থে বাই বসে। কোনো কিছুর নাম ধরে শপথ করা বোঝাতে বাই বসে।
পাসিং থ্রু সামথিং অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে গমন করা বোঝাতে বাই বসতে পারে। অনেক সময় পাস্ট অর্থাৎ পাশে দিয়ে বোঝাতে বাই বসে। নট লেটার দ্যান আ টাইম অর্থাৎ মধ্য দিয়ে অর্থে পয়েন্ট অফ টাইম বা বাই বসে। আপনারা এগুলো দেখে নেবেন, দেখেন ব্যান দেখেন অন টিভি, অন টেলিভিশন, অন স্ক্রিন, অন দা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইসব শব্দগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, এখন আসবেও। এই যে কোথায় কি ব্যবহার গুলা আপনারা পড়বেন, পড়ে এক্সাম্পল গুলো দেখবেন বারবার, এই এক্সাম্পল গুলো থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? ব্যতিক্রম অন ফুট, অন হর্স ব্যাক, কারণ ব্যাপক সমৃদ্ধ কিন্তু লেকচার শিট, ঠিক আছে? পরের ব্যবহার দেখেন, বিনিময় অর্থে ফর বসে, বিবেচনা করার অর্থে ফর বসে, ধরে কিংবা যাবদ অর্থে, পিরিয়ড অফ টাইম অর্থে ফর বসে, সত্ত্বেও অর্থে অল এর আগে ফর বা উইথ বসে। এবার আই বট ইট ফর টাকা 50, বিনিময় অর্থে আই ওয়ান্ট ব্লাড ফর ব্লাড, বিনিময় অর্থে দেখেন, বিবেচনা করে অর্থে ফর বসে, হি ইজ কোয়াইট ইয়াং আর স্প্রাইটলি, স্প্রাইটলি ফর হিজ এজ। এবার দেখেন পিরিয়ড অফ টাইম, টাইম চেনার উপায়, সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, ফোর্টনাইট, মান্থ, ইয়ার, ডিকেড, এজ, সেঞ্চুরি, মিলেনিয়াম, ওয়াইল, এদের আগে কোন সংখ্যা যেমন 1 2 3 কিংবা এন থাকলে ওই সময়টি হবে পিরিয়ড অফ টাইম। এবার দেখেন সিন্স এর ব্যবহার, হতে থেকে অর্থে পয়েন্ট অফ টাইমের আগে সিন্স বসে, অর্থাৎ কোন সময়কে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সিন্স ব্যবহার করবেন, আর অনির্দিষ্ট হলে পর বসবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, সিন্স সানডে, সানডে একটা নির্দিষ্ট টাইম, তাই সিন্স বসেছে। বাক্য যদি এমন হতো ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, 3 দিন, কোন 3 দিন এটা কিন্তু নির্দিষ্ট নয়, সেক্ষেত্রে ফর বসতো, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ। এর ব্যবহার, নির্দিষ্ট ক্লক অফ টাইমে অ্যাড বসবে, উইকেন্ডের আগে অ্যাড বসবে, নির্দিষ্ট জায়গার আগে অ্যাড বসবে, বা তারপর আছে নির্দিষ্ট তাপমাত্রার আগে অ্যাড বসে, পাশাপাশি দুটি স্থানের মধ্যে সেই অপেক্ষা গরম হয়ে গেছে গো। আগে অ্যাড কিছু বসে। হবে নাকি? হুম? সেই গরম হয়ে গেছে। আপনার এক্সাম্পল গুলো দেখে নেবেন সবাই, ঠিক আছে? অনেক এক্সাম্পল আসলে, এক একটা দেখা যাচ্ছে যে এক একটা প্রিপজিশন আলোচনা করতে গেলেই 20 30 মিনিট লাগবে, যদি সুন্দরভাবে প্রতিটা ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা আলোচনা করতে যাই। এবং আপনাদের রিডিং করলে সব পারবেন, ঠিক আছে? এমন ভাবে বোঝানো আছে। পরে অর্থে ইন আফটার এর ব্যবহার, অর্থাৎ পরে বোঝাতে ইন আফটার ব্যবহৃত হয়। ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পিরিয়ড অফ টাইম এর আগে ইন বসবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হলে ইন ব্যবহার করবেন। ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বসবে আফটার, অর্থাৎ এটা হচ্ছে পরে অর্থে ইনও বসে আফটারও বসে, যদি পাস্ট টেন্স হয় তাহলে আফটার, প্রেজেন্ট বা ফিউচার হলে ইন। যেমন উইল কাম, আফটার নয়, ইন আ হোয়াইল, ঠিক আছে? প্লিজ কাম ইন 10 মিনিটস, পাস্ট টেন্স দেখেন কেম, হি কেম আফটার হোয়াইল, দিস ইজ দ্য ডিফারেন্স। এবার দেখি আমরা মধ্যে অর্থে বাই উইথিন এর ব্যবহার। দেখেন মধ্যে অর্থে হতে পারে, যেমন পিরিয়ড অফ টাইম এর আগে উইথিন বসে, কিন্তু মধ্য অর্থে পয়েন্ট অফ টাইম এর আগে বাই বসে। অর্থাৎ দেখেন উইথিন 10 মিনিটস, দেখেন এটা কি পিরিয়ড অফ টাইম, উইথিন 10 মিনিটস পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইমটা কি অনির্দিষ্ট টাইম, একেবারে নির্দিষ্ট না সময় বলা, তাহলে উইথিন 10 মিনিট 10 মিনিটের ভিতরে, কোন 10 মিনিট বলছে বোঝা যাচ্ছে না কোন 10 মিনিট, এগুলো পিরিয়ড অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম এটা ডিউরেশন বোঝায় এটাকে, এটা ডিউরেশন যদি হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন, উইথিন ব্যবহার করবেন, এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে, উইথিন 10 মিনিটস ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু রিটার্ন, ইউ হ্যাভ টু কাম ব্যাক। আবার দেখেন বাই 10 PM, রাত সকাল কি রাত 10টার মধ্যে, দেখেন নির্দিষ্ট বলে দিচ্ছে, এক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ বাই। বরাবর অর্থে অ্যালং বসে, অর্থাৎ কোনো কিছু বরাবর সোজাসুজি, দেখেন উই আর ওয়াকিং অ্যালং দ্য রোড, ইন্ডিয়া হ্যাজ রেইজড আ বারবেড ফায়ার ফেন্স অ্যালং ইটস বর্ডার্স, তাহলে এক্ষেত্রে অ্যালং ব্যবহার করবেন। এরপরে দেখেন অ্যাবাব, অ্যাবাবের ব্যবহার, কোনো কিছু অন্য কোনো কিছুকে স্পর্শ না করে অনেক উপরে স্থিরভাবে অবস্থান করা বোঝাতে অ্যাবাব বসে, অর্থাৎ উপরে থাকবে এবং সেটা স্থিরভাবে থাকবে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ অ্যাবাব, দ্য স্কাই ইজ অ্যাবাব, অনেক উপরে স্থির। তারপর দেখেন হি ইজ অ্যাবাব মি ইন র্যাঙ্ক, হি ম্যারিড এ ওম্যান অ্যাবাব হিজ স্টেশন, প্লিজ পুট ইউর সিগনেচার অ্যাবাব দ্য লাইন।
দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে র্যাঙ্ক, পজিশন, লাইন, ইম্পর্টেন্স ইত্যাদি বিবেচনায় কারো উপরে অবস্থান করা বোঝালে এদের আগে অ্যাভাব বসে। অর্থাৎ এটা ডিফারেন্ট ইউজ, যে র্যাঙ্ক হতে পারে কাউ কেউ কেউ কারো থেকে র্যাঙ্কে পজিশনে বড়, লাইন কবিতা আমরা লেখার লাইন, ইম্পর্টেন্স এগুলোর ক্ষেত্রে অ্যাভাবের ব্যবহার। এবার দেখেন মোর দ্যান সামবডি অথবা সামথিং বুঝাতে অ্যাভাব বসে। মোর দ্যান সামথিং মানে কোনো কিছু বেশি, অ্যাভাব এত পেতে হবে, পরীক্ষা এত মার্কস পেতে হবে আমরা বলি। We should not value our petty interest above everything. এবার দেখেন ওভার এর ব্যবহার, এটা কার ব্যবহার? ওভার এর ব্যবহার। দেখেন ওভার কোথায় বসতে পারে, যে মোর দ্যান অর্থে কোনো ব্যক্তি বা বস্তুর আগে কোয়ান্টিটি বা নাম্বারের উল্লেখ থাকলে ওই নাম্বার বা কোয়ান্টিটির আগে ওভার বসে। এই ব্যাপারটা সবসময় দেখবেন যে ওভার 20 পিপল, ওভার 20 লাখ পিপল। কোনো কিছু অন্য কোনো কিছুকে স্পর্শ না করে অপেক্ষাকৃত কম উপরে স্থিরভাবে বোঝালে, অর্থাৎ অনেক উপরে অ্যাভাব, তার থেকে কম হইলে ওভার। স্পর্শ না করে উপর দিয়ে গমন করা বোঝালে ওভার বসে। কোনো কিছুর উপর দিয়ে চলে গেল প্লেন, আমাদের বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার গেল। কোনো কিছুকে অন্য কোনো কিছু সম্পূর্ণভাবে আংশিকভাবে আবৃত করে রেখেছে, এগুলো ওভার বসে। কোনো কিছু অন্য কোনো কিছুকে স্পর্শ করে উপর দিয়ে গমন করা বোঝালে ওভার বসে। মোর দ্যান অর্থে পূর্বে উল্লেখিত কোনো পিরিয়ড অফ টাইমের আগে ওভার বসে। আচ্ছা এবার দেখেন যা বললাম সেইগুলা, হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার মাই হেড, স্পর্শ না করে। দেখেন দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড। তাহলে যেগুলো আছে সেগুলোর এক্সাম্পল আছে, আপনারা খালি দেখে দেখে খালি একটু রিডিং করবেন, মুখস্থ করার কিছু নাই। সময় পাবেন এই শীটটা কি করবেন, বারবার রিডিং করবেন, সময় করে বারবার মনে মনে রিডিং করবেন। এই শীটটা 100 বার রিডিং করবেন, পড়া লাগবে না। এই 100 বার রিডিং করে আপনি যা বোঝেন সেটাই আপনার সারা জীবনের অর্জন, সারা জীবনে কাজে দিবে, ব্যাপক অর্জন হবে আপনার। অ্যাক্রস, অ্যাক্রস আমরা দেখি অ্যাক্রসের ব্যবহার কি বলছে, কোনো কিছু অন্য কোনো কিছু স্পর্শ করে উপর দিয়ে আড়াআড়ি ভাবে, অর্থাৎ কোনো কিছুকে স্পর্শ করে উপর দিয়ে আড়াআড়ি ভাবে অ্যাক্রস। যেমন সুয়াম অ্যাক্রস দা রিভার, দে ওয়াক অ্যাক্রস দা রোড। থ্রু এর ব্যবহার, কোনো কিছু অন্য কোনো কিছুর মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাবে। যেমন লাইট ক্যান ট্রাভেল থ্রু দ্য গ্লাস, লাভ প্লিজ থ্রু দ্য উইন্ডো। দেখেন দ্য মেঘনা ফ্লোজ থ্রু বাংলাদেশ। অ্যামাং এর ব্যবহার আমরা জানি যে দুইয়ের অধিক হলে মানুষের মধ্যে বন্টন বোঝায়, কাজ বোঝায়, সেক্ষেত্রে অ্যামাং বসবে। দুই হলে বিটুইন। হি ডিভাইড হিজ পজেশনস অ্যামাং চিলড্রেন, দেখেন চিলড্রেনদের মাঝে। আচ্ছা এছাড়া আরো কিছু ব্যবহার আছে, যেমন সারাউন্ডেড বাই অর্থে প্লুরাল নাউন বা প্রোনাউন অথবা একটি গ্রুপের আগে অ্যামাং বসে। যেমন হ্যাপি টু বি অ্যামাং ফ্রেন্ডস, এগুলো দেখে নেবেন। বিটুইন এর ব্যবহার কি দুইয়ের মধ্যে। he has he divided his possessions between his 5 children, কিন্তু এখানে চিলড্রেন আগে যেহেতু 5 উল্লেখ আছে তাই বিটুইন এবং ওই বসতে পারে, তবে এমন বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা আলাদা স্ট্রাকচার রুলস আছে, আমরা দেখে নিই, তাহলে এটা পড়ে নেই। একটি গ্রুপ অফ পিপুল বা থিংস এর মধ্যে কোনো কিছু ডিভাইড বা ভাগ করে দেওয়া বোঝালে ওই গ্রুপ অফ পিপল থিংস এর আগে বিটুইন এবং এবং উভয় বসতে পারে। অর্থাৎ গ্রুপ অফ পিপুল যদি হয় সেক্ষেত্রে দুটো বসতে পারে। গ্রুপ অফ পিপুল থিংস এর আগে যদি নাম্বার উল্লেখ না থাকে তাহলে তার আগে অ্যামাং বসবে, কিন্তু গ্রুপ অফ পিপুল থিংস এর আগে যদি টু সংখ্যাটি উল্লেখ থাকে তাহলে বিটুইন বসবে। আবার গ্রুপ অফ পিপুল থিংস এর আগে যদি থ্রি বা তদুর্ধ্ব কোনো সংখ্যা উল্লেখ থাকে তাহলে বিটুইন বলা, যদি থ্রি বা তদূর্ধ্ব কোনো সংখ্যার উল্লেখ থাকে তাহলে গ্রুপ অফ পিপুল থিংস এর আগে বিটুইন বা অ্যামাং উভয় বসতে পারে। এক্ষেত্রে বিটুইন অ্যামাং উভয় থাকলে অ্যামাং প্রেফারেবল। অর্থাৎ আমাদের বলা হচ্ছে দুইয়ের মধ্যে যদি হয় তাহলে বিটুইন, কিন্তু এখানে কি একটা ব্যাপার আছে যে গ্রুপ অফ পিপুল যদি দুইয়ের প্লাস হয়, সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি দুটোই ব্যবহার করতে পারবেন, তবে আপনার যদি অ্যামাং থাকে তাহলে অ্যামাং উইল বি বেস্ট। এটাই ছিল আমাদের মোটামুটি প্রিপোজিশনের আলোচনা, এবং আশা করি যে আপনাদের এইটা একটু বাড়ি থেকে রিডিং করে নেবেন সবসময়, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। আচ্ছা এবার আমরা কিছু প্র্যাকটিস করে নেব কিভাবে কোয়েশ্চেন গুলো সেট করা হয়েছে। অর্থাৎ আমাদের 30 পৃষ্ঠা শেষ এবং আমাদের আর 23 পৃষ্ঠা বাকি আছে, এবং আমরা এখন শুধু প্র্যাকটিস। এবং যারা এত প্রিপোজিশন পড়তে চান না, ভয় লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, যে কি করে পড়বো, অত পড়ার সময় নাই, সময় নাই, আমার শেখা লাগবে না তো ইংরেজি, তাদের জন্য শুধু এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন।
তাহলেই প্রেপ হয়ে যাবে। কারণ আপনার যে প্রস্তুতি, আপনি এই এমসিকিউ যা এসেছে পরীক্ষায় বিগত সালে যেগুলো আপনার এখানে দেওয়া আছে, এর থেকে আপনার কোয়েশ্চেন্স কমন চলে আসবে। আর যদি একটু ভালো করে মনে রাখতে চান, এগুলোকে একটু ভালো করে জানতে চান, তাহলে বিনীত অনুরোধ একটু শীটটা বারবার করুন। এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রিপোজিশন খুবই বহুমুখী ব্যবহার। প্রিপোজিশন সম্পর্কে আমরা এখানে আজকে যেটা দেখলাম, ইউজ অফ প্রিপোজিশন, এবং দেখা যাচ্ছে ডাইভার্সিটি বা ভ্যারাইটি অফ প্রিপোজিশন, এটা আমরা দেখলাম। কিন্তু প্রিপোজিশনের আরো ব্যবহার আছে, আরো শীট আছে, যেটা আপনাদের ভোকাবুলারি লেকচার শিটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ফ্রেজাল মানে গ্রুপ ভার্বস, ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং ফ্রেজেস, ইডিয়ামস আলাদা আলাদা লেকচার শিট দেওয়া আছে। ফরেন ওয়ার্ডস এর লেকচার শিট আলাদা করা আছে, অর্থাৎ ওখানেও প্রিপোজিশনের ব্যবহার আছে। সুতরাং এই প্রিপোজিশন পড়লেন মানে প্রিপোজিশন শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। আপনার যখন ওই লেকচার শিট গুলো আরো শেষ করা হবে, তখন আপনার কি হবে, আরো ভালো হবে। যারা আম, আগে থেকেই আমার সাথে আছেন দীর্ঘদিন, তারা অনেকেই ওই প্রিপোজিশন অনেক শিট আপনার আগে কিছুটা শেষ করেছেন। আর যারা পরে যুক্ত হয়েছেন হয়তো বা তারা পড়েন নাই। কিন্তু আমাদের লেকচার শিটের এইগুলা শেষ হয়ে গেলে এরপরের এক্সাম গুলায় তে আমরা আমাদের ভোকাবুলারি লেকচার শিট গুলো যোগ করব। তখন দেখা যাচ্ছে পড়ে ফেলবে, পড়া হয়ে যাবে। আর এখন ভালো করে পড়ে ফেলেন এগুলো, সবাই এগিয়ে যান। যাই হোক, আমরা এখন প্র্যাকটিস শুরু করতেছি যে কিভাবে কোয়েশ্চেন্স আর সেট ফ্রম প্রিপোজিশন টপিকস। দেখেন, আমরা এখন প্রথম প্রশ্নটির সমাধান করব, যে 45তম বিসিএস পরীক্ষায় এসেছে। প্রশ্নটি বলছে, কোয়েশ্চেন নাম্বার 1, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। একটু আগে আমরা বললাম যে দুইজনের মধ্যে হলে কি বসবে, বিটুইন। তাহলে অপশন এই বিটুইন ইজ আওয়ার আনসার। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। টু না, কোয়েশ্চেন 2, the train is running dash 40 miles an hour। দেখেন, এটা হলো স্পিড। স্পিড বোঝাতে কি বসে, অ্যাট বসে। is running at 40 miles an hour। এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখেন, he insisted on dash leaving the house। দেখেন, she insisted on his leaving the house। দেখেন, এই যে অন কিন্তু প্রিপোজিশন বসে গেছে। আমরা এখানে ব্যাপারটা কিভাবে দেখবো, আমরা যখন প্রোনাউনের ক্লাস করেছিলাম, আমরা যখন পার্টিসিপল বা জিরানের ক্লাস করেছিলাম ভার্বের, তখন বলেছিলাম যে কিছু কিছু প্রিপোজিশনের পরে যখন জিরান বসে তার মধ্যে ড্যাশ থাকলে পজেসিভ ফর্ম বসে প্রোনাউনের, পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে জিরান আছে, আগে প্রিপোজিশন আছে, তার মানে আপনাকে এখানে অপশন কি হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজ। 45তম বিসিএস পরীক্ষা প্রশ্নটি এসেছে। এবার দেখেন সেটাই হবে যে হি ইনসিস্টেড ড্যাশ, এবার দেখেন মাই দিয়ে দিছে, তার মানে এবার প্রিপোজিশনটি লাগবে, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। দেখেন একই কোয়েশ্চেন, সিনিয়র স্টাফ নার্স 2023। কোয়েশ্চেন নাম্বার 5 দেখেন, হি লিভস ড্যাশ অনেস্ট মিন্স। দেখেন, হি লিভস বাই অর্থাৎ মানে মেনে চলা, কোনো কিছু অনুকরণ করা, অনুসরণ করা। হি লিভস বাই অনেস্ট মিন্স, তাহলে কি অনেস্ট মিন্স এর দ্বারা অর্থাৎ সৎ উপায়ে তিনি জীবনযাপন করেন। বিল্ডিং হ্যাজ বিন বিল্ড ড্যাশ দ্য নিউ প্ল্যান। দেখেন, বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে নতুন প্ল্যান অনুযায়ী, অ্যাকর্ডিং টু। এরপর দেখেন, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, উপরে পড়েছিলাম গুড অ্যাট, দক্ষ। এরপর দেখেন, হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, ওই যে উপরে যে স্ট্রাকচারটি পড়লাম, প্রিপজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ এন্ড দেন জিরান, সেই স্ট্রাকচারটি দেখেন, স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনিশিয়ান 2023। অর্থাৎ এটিও একটি পিএসসি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। দেখেন, এই যে একটা কি পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট টাইম, আমরা একটু আগে জানলাম যে নির্দিষ্ট সময়ের পূর্বে কে বসে, সিন্স বসে। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। এরপর দেখেন কি আছে, পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল। টেবিলের উপরে বইটি রাখো, তাহলে কোনো কিছুর উপরে যদি সংযুক্ত অবস্থায় উপরে রাখা হয়, তাহলে কি প্রিপজিশন হিসেবে অন বসে। আই নো নাথিং রিগার্ডিং দিস ম্যাটার, হিয়ার রিগার্ডিং ইজ আ কে, এই যে সেই পার্টিসিপল প্রিপজিশন, অর্থাৎ দিস ইজ আ নাউন। নাউনের আগে একটা পার্টিসিপল বসেছে, বসে এদের সাথে সম্পর্ক স্থাপন করলো নাথিং এর সাথে, তার মানে রিগার্ডিং হচ্ছে একটা প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন এটি। 12, you can only do it dash my dead body, you can only do it over my dead body। তুমি একমাত্র আমার ডেড বডির উপরে এটা করতে পারো। আমরা একটু আগে বললাম যে কোনো কিছুর উপরে রেখে দিয়া কোনো কিছু, সেখানে কি বসে, ওভার, আবার অর্থে ওভার। 13, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু। এটা মনে রাখবেন যে কন্ডিউসিভ ফ্রেজাল প্রিপোজিশন, ফ্রেজ মানে বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কন্ডিউসিভ টু। এবং
আমরা উপরেও কিছু ওই যে ফ্রেজ ব্যবহার করেছিলাম যে আমাদের প্রকারভেদ গুলো আমরা দেখলাম যে ডাবল প্রিপোজিশন বা ফ্রেজাল অনেকগুলো আমরা শিখলাম না। সেই রকম আমাদের কন্ডিসিভ টু, আপনি যাই বলেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা দুটো মিলে একটা শব্দ এখানে ব্যবহার হচ্ছে ডাবল প্রিপোজিশন। তবে এটা আমরা বলবো যে কন্ডিসিভ টু হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ উপকারী। কন্ডিসিভ টু, বেনিফিশিয়াল টু, কনজিনিয়াল টু, এই সবগুলো টু উপকারী। কোয়েশ্চন নাম্বার 14, he succeeded by dint। দেখেন, আচ্ছা এখানে নাই, the by হচ্ছে প্রেপোজিশন, আফটার প্রেপোজিশন ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য ভার্ব। দেখেন, by working hard, জিরান ফ্রম। কোয়েশ্চন নাম্বার 15, we eagerly look forward to, আমরা শিখলাম look forward to এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। we are look forward to hearing from you। 16, just losing the first match our team has won the world cup। তাহলে কি despite, সত্ত্বেও, despite losing the first match। দেখেন, despite এবার অফ বসে না, কিন্তু in spite এবার অফ বসবে। এখানে যদি অফ থাকতো তাহলে এটাও হতে পারতো, যেহেতু নাই তাই এটা হলো না। তাহলে এটা হলো despite, সত্ত্বেও। Question number 17, write your name and roll number dash the top of the page। দেখেন, on the top, কোনো কিছুর উপরে বলতে কি বসবে? on বসবে। These measures have been taken, they have been taken dash increasing the company's profit। এই স্টেপ গুলো নেওয়া হয়েছে কেন? কোম্পানির প্রফিট বৃদ্ধি করার জন্য। তাহলে কি দেবেন? দেখেন, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাহলে এমন একটা ফ্রেজ দিতে হবে যে ফ্রেজটা ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উইথ এ ভিউ টু। এবার ইন অর্ডার টু করার বসে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম নাই, হবে না। ইন অর্ডার উইথ, এটা তো কোনো ফ্রেজ না, হবে না। উইথ, আচ্ছা এইখানে উইথ দা ভিউটি, এটা বলছে উইথ দা ভিউটি, তো বললাম উইথ দা ভিউ টু, আর উইথ দা ভিউ অফ। আচ্ছা, আচ্ছা এইবার একটু দেখি নোটটা দেখি কি বলা আছে, যে উইথ দা ভিউ টু এবং উইথ দা অফ উভয় সঠিক। ভিউ এর আগে এ থাকলে এরপরে টু বসে, ভিউ এর আগে এফ টু বসে। আচ্ছা, ভিউ এর পরে দা থাকলে এরপরে অফ বসে। উইথ দ্য বিউটি, উইথ দ্য ভিউ অফ, উপরে দুইটাই জিরান বসে। আর তো ব্যাপার হচ্ছে কি, জেনারেলি যারা কোয়েশ্চেন সেটা তারা বলতে পারবে, অনেক সব ভুল হয়ে যায় অপশন দিতে যায়। তারা যেটা চেয়েছে উইথ এ ভিউ টু, এই ফ্রেজটা সর্বজন স্বীকৃত এবং সবাই জানে, ঠিক আছে। উইথ এ ভিউ টু, দেখা গেল তারা অপশন করার জন্য এটা দিয়ে দিয়েছে, কিন্তু এটাও কারেক্ট। উইথ দা ভিউ আপ, অর্থাৎ উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, উইথ দা ভিউ আপ এটাও একটা ফ্রেজ। সুতরাং ভিউ আনসার, ভিউ আনসার। যদি এমসিকিউ আপনার পরীক্ষা যদি এরকম থাকে, আপনি বিটাই দেখান। Question number 19, my brother has no interest in music। After interest you have to use in, interest এর পরে in বসে। he takes pride in, এটাও ফ্রেজাল ব্যবহার, take pride in। a fair little girl sat under a tree, sat under a tree, তাহলে কি এখানে বাক্যটি প্রিপজিশন কোনটি? এই যে আন্ডার। I caught him dash, I caught him by the car, by the ear। আমরা কিন্তু কি শিখেছিলাম আর্টিকেলের ক্লাসে, প্রোনাউনের ক্লাসে, এই যে যে বাই এর ব্যবহার, ওখানে দায়ের ব্যবহার, এগুলো হচ্ছে কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে অর্থে বাই বসে। আই কট হিম বাই দ্য ইয়ার, কান, কান ধরে তাকে ধরলাম, মানে ধরে নিয়ে আসলাম এরকম। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে, পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইমের পূর্বে কি দিবেন? সিন্স। আই স ইউ ড্যাশ থার্সডে, আই স ইউ অন থার্সডে, অর্থাৎ নির্দিষ্ট মান, দিন, মাস, দিন, নির্দিষ্ট দিনের পূর্বে কি বসে? নির্দিষ্ট দিনের পূর্বে অন বসে। আই এম অ্যাকাস্টাম টু, ফ্রেজাল, উপরে বললাম আমরা। লেফট ড্যাশ হোম, হি লেফট ড্যাশ হোম। দেখেন, হোম হচ্ছে অ্যাডভার্বিয়াল, এর আগে কোনো প্রিপজিশন বসে না। হি লেফট হোম, নো প্রিপজিশন, নান। বা 27 দেখেন, we sat that the teacher, we sat beside the teacher, by পাশে অর্থে। but if the mission is dash United Nations control, the mission is under United Nations control। কোনো কিছুর বলা যাচ্ছে আন্ডার মানে নিয়ন্ত্রণে বোঝাতে, কন্ট্রোলে বোঝাতে কি বসে? আন্ডার বসে। দেখেন, I am used to dash coffee in the morning now, I am used to, I am plus used to, be verb, get, তারপরে গ্রো, এগুলোর পরে যখন ইউজ টু বসে তখন কি করতে হয়? আইএনজি দিতে হয়, অর্থাৎ জিরান ফর্ম বসে। আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং নাও, and we are not used to dash first, we are not used to walking first, and we eagerly look forward to plus ing ভার্বের সাথে hearing from you। department store is an, the department store is an open dash I to 7। দেখেন, একটা স্ট্রাকচার আছে,
ফ্রম ডট ডট টু, অর্থাৎ ফ্রম এর পরে ফ্রম ডট ডট টু এর মধ্যে টাইম বসে, প্লেস বসে, সংখ্যা বসে, ঠিক আছে। দ্য ডিপার্টমেন্ট স্টোর ইজ ওপেন ফ্রম 8 to 7, অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। দিস ইজ ইন্ডিকেটিং আ টাইম। Okay, that's losing the first match. Our team has won the World Cup. দেখেন লুজিং বাই যে স্পাই, এখানে অফ থাকলে ইন স্পাইটা হতে পারতো। He was working on a computer with the baby next to dash. নেক্সট এর পরে কি দেবেন? আপনার প্রিপোজিশন ইউ হ্যাভ টু ইউজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ আ নাউন ইকুইভ্যালেন্ট, মানে প্রোনাউন। তাহলে প্রোনাউন যখন বসাবেন তখন কি বসবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ নেক্সট টু হার, passengers are not allowed to use cell phones dash airplanes on airplanes, এয়ারপ্লেন মধ্যে আপনি কি করতে পারবেন না? ফোন ব্যবহার করতে পারবেন না। তাহলে অন এয়ারপ্লেন্স এই ক্ষেত্রে ইউজ হয়, যে প্লেনের মধ্যে, অর্থাৎ আপনি প্লেনের উপরে আছেন, প্লেনের কোথায় আছে? উপরে। when you are কি sitting on something, then you have to use the preposition on. And their house is quite similar dash ours, and their house is quite similar to, this is the appropriate preposition, similar to মানে the same, একই, identical to একই কথা। And question number 37, he came to Dhaka with a view to, and after that you have to use ing, means Ziran, with a view to visiting a new place. And 38, he will take English just Arabic একটার পরিবর্তে in lieu of, instead of যেটা ব্যবহার করেন, this is a phrasal preposition. And 39, it has been raining since morning is the point of time, নির্দিষ্ট সময়। And he will go to Sylhet dash Friday on Friday. This is the একটা কি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, ডেফিনেট একটা এর পরে কি পূর্বে কি বসবে? অন বসবে। বাংলাদেশ is committed dash a policy of peaceful existence. Committed to, this is the appropriate preposition, committed to মানে কি? বাংলাদেশ কি করতে, মানে দৃঢ় প্রতিজ্ঞ, a policy of peaceful existence এর। And then question number 42, I look forward to, after look forward to, you have to use Iran receiving, and they reach Dhaka dash 7 to the 7 p.m. dash Sunday last. দেখেন 7 p.m. is a point, একটা নির্দিষ্ট সময়, এক্সাক্ট টাইম, পয়েন্ট অফ টাইম। তাহলে কি বলবেন? নির্দিষ্ট সময়ের পূর্বে বসে at, আর এটা দিনের পূর্বে বসে on। করোনা ভাইরাস has spread dash the globe, সারা পৃথিবীতে কোনো কিছুর মধ্যে দিয়ে, উপর দিয়ে, সমস্ত জায়গায়, এটা বোঝাচ্ছে কি বোঝায়? অ্যাক্রস। dash your timely help I would have failed, দেখেন তোমার সহায়তা ছাড়া আমি পাস করতে পারতাম না, বাট ফর মানে উইথাউট, তোমার টাইমলি হেল্প ছাড়া আমি কি করতাম? ফেল করতাম। তাহলে বাট ফর মিন্স উইথাউট। আচ্ছা, মাই ফাদার ওয়েন্ট টু লন্ডন বাই ড্যাশ ইয়ার, বাই নো আর্টিকেল। দেখেন বাই ইয়ার, কেন আর্টিকেল বসবে না? ওই যে বাই ইয়ার, বাই বাস, বাই ট্রেন, এগুলোর মধ্যে কোনো আর্টিকেল বসে না। 47, if you study hard you will have no trouble, দেখেন if you study hard you will have no trouble, in trouble এর পরে ইন বসে, trouble in মানে সমস্যা হওয়া। Technology will play a key role in shaping. After preposition, you have to add ing with a verb. So shape, shaping. 49, choose the appropriate preposition. Average price of food decrease dash 13% by 13%. অর্থাৎ কোনো হারে বোঝাতে, হ্রাস বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রে বাই বসে। যারা ইংরেজি অঙ্ক করেন তারা ভালো করে জানেন, এই বিষয়টা ক্লিয়ার ইজি তাদের কাছে। 50, choose the appropriate preposition to the complete the sentence. Unfortunately, we had to cancel it owing to, this is a phrase, owing to মানে কারণে, the bad weather, owing to. And I sat down and the tears ran down his her face. The word down. The word down is a preposition. আচ্ছা খেয়াল করি, আচ্ছা এইখানে একটা বন্য ব্যবহার আছে, খেয়াল করেন। ডাউন কে? প্রিপোজিশন। ভালো করে সবাই খেয়াল করেন। ডাউন কে? প্রিপোজিশন। সো প্রিপোজিশনের মানে সিস্টেমটা কি আমরা শিখেছি? প্রিপোজিশন বসে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে, অর্থাৎ প্রিপোজিশন তখনই আপনি তাকে বলবেন নাউন বা নাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে। দেখেন ডাউনের পরে কোনো শব্দ নাই, এখানে কিন্তু ডাউনের পরে কোনো শব্দ নাই। এবং পরের বাক্যটা দেখেন, টিয়ার্স র্যান ডাউন আর ফেস, ডাউনের পরে শব্দ আছে। সুতরাং এই ডাউনটা হচ্ছে প্রেপোজিশন। এই ডাউনটা কি? দিস ইজ আ প্রেপোজিশন, বাট এই ডাউনটা কি? মনে রাখবেন, প্রেপোজিশন তো আপনি চেনেনই ডাউন। তাহলে প্রেপোজিশনের পরে যদি কোনো শব্দ না থাকে
তখন আপনাকে বুঝতে হবে ও আর প্রিপজিশন নাই, ও কি হয়ে গেছে, অ্যাডভার্ব। তাহলে এই ফার্স্ট ডাউনটা অ্যাডভার্ব, এটা প্রিপজিশন। তাহলে তাহলে আনসার কোনটা, অপশন বি, এই যে অ্যাডভার্ব, এটা কি, প্রিপজিশন। এবার দেখেন, question number 52, the man got used to plus ing Ziran from taking, and they selected me for the job only dash merit, তাহলে কি on merit, they selected me for the job on merit, মেরিটের উপর ভিত্তি করে সে আমাকে, তার মধ্যে কি করে সিলেক্ট করেছে। the teacher had some homework that's the end of the lesson, the teacher কি করেছিল, কিছু মানে হোমওয়ার্ক দিয়েছিল, কখন, লেসন শেষ করে। তাহলে অ্যাট দা এন্ড, কোনো কিছু শেষে, প্রান্তে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। তাহলে আমরা 54টি এক্সাম্পল করলাম। আমাদের আরো অনেক আছে, আপনারা এই প্র্যাকটিস গুলা নিজেরা পড়ে নেবেন। যেটা আমরা পড়ালাম সেই একইভাবেই আমরা শিখলাম, সেইগুলাই এখন বারবার আছে, বারবার উপরে রুলস গুলা পড়লে, এই সমাধানগুলো আপনি করলে আশা করা যায় আপনার প্রিপজিশনে ভালো একটা দক্ষতা হবে, এবং প্রিপজিশন থেকে যে ধরনের কোয়েশ্চেন পড়তে পারে আপনি সব পারবেন। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। আমাদের যথেষ্ট পরিমাণ এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো বারবার দেখতে হবে, এবং বুঝে বুঝে হোয়াই দা প্রিপজিশন, কেন কোনটা হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন সবাই। সব আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন্স করবেন, আমরা এখনই আমাদের ক্লাস শেষ করব। এবং সবাই নেক্সট ক্লাসের প্রস্তুতি নেবেন। আমরা আগামী দিন লেকচার 11 করব, এবং আমাদের আহ, এই মাসে ইংরেজি লেকচার শিট 14 পর্যন্ত হয়ে যাবে কভার করা। আর হচ্ছে আগামীকাল আপনাদের লেকচার শিট মেবি, আপনাদের লেকচার শিট এক্সাম 11 আছে আগামীকালকে। সবাই ভালো করে প্রস্তুতি নিন, আর একটু পড়াশোনা করেন, কারণ পরীক্ষাটা কিন্তু, যে আপনারা জানেন, পিএসসি অ্যাক্টিভ হয়ে গেছে এবং সবাইকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। এবং বিসিএস এর বিভিন্ন বিষয় ঘোষণা হয়ে গেছে, এবং তারা কিন্তু কিভাবে পরীক্ষা নিবে তাদের কর্মতৎপরতা শুরু হয়ে গেছে। এবং নন ক্যাডারের ক্ষেত্রেও কিন্তু মানুষকে বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে, বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে। সুতরাং আমাদের পরীক্ষা কিন্তু এটা একের দিকেই আছে, মানে দেখা যাচ্ছে প্রথম সারিতে, অর্থাৎ নন ক্যাডারের পরীক্ষা হলেই, শুরু হলেই আমাদের পরীক্ষা হয়ে যাবে। তার মানে যে কোনো সময় পিএসসি যে কোনো সময় চাইলে নিতে পারবে, কবে হবে এটা বলছি না, তবে পিএসসি চাইলে এটা প্রথম দিকেই হবে। সুতরাং এখন যদি পড়াশোনা না করেন, ঠিকভাবে সিনসিয়ার এন্ড সিরিয়াস না হন, তাহলে কিন্তু একটু প্রবলেম পরে হতে পারে, যে আমি এখন তো পড়ি নাই বা কি করব। আর সবসময় মনে রাখবেন যে অনেকেই ভেবে থাকেন যে আমি বিসিএস প্রস্তুতি নিয়েছি, আমি এতগুলা পিলি টিকেছি, এতগুলা বিসিএস রিটেন দিয়েছি, বা আমি এত পড়াশোনা করে এসেছি, নন ক্যাডার মামুলি, এখানে বিভিন্ন টিচাররা আছে পরীক্ষা দেবে, এরা তো দীর্ঘদিন পড়াশোনা করে না, আমি টিকলেই পরীক্ষা দিয়ে পাশ করে যাব। বিষয়টা কখনো, বা অনেক টিচারও ভাবেন যে আমি তো, অনেক ফ্রেশার্সরা আমাদের সাথে পরীক্ষা দেবে, আমি পারবো কিনা। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করি, এইসব পরীক্ষার ক্ষেত্রে ফ্রেশার্স বা নন ফ্রেশার্স কোনো ভাইটাল কোনো বিষয় না। যিনি পড়াশোনার মধ্যে থাকবেন, রেগুলার পড়াশোনা করবেন, যে জিনিসগুলো পরীক্ষায় আসবে সেইগুলা পড়বেন, আবা যাবা পড়বেন না, তিনিই হচ্ছে গেইন করতে পারবেন, তিনি সাকসেস পাবেন, তিনি সাকসেসফুল হবেন। এটা হচ্ছে মূল বিষয়। সুতরাং কেউ কখনো হতাশ হবেন না, যেভাবে পড়া এইভাবে পড়বেন, যা দেই তাই পড়বেন, আপনি 90+ মার্কস পাবেন। এবং 90+ মার্কস পেলে আপনার কোনো হতাশ হওয়ার কোনো জায়গা নাই, না টিকবেন না। ঠিক আছে। আর বর্তমান সরকারের আমলে কোয়েশ্চেন্স, মানে বা নতুন পিএসসির সময় প্রশ্ন আর আউট হবে বলে মনে হয় না, সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং এটা ভালো সময় এখন, এই ভালো সময়কে কাজে লাগান, এরকম ভালো সময় ভবিষ্যতে নাও পাইতে পারেন। ঠিক আছে। তা সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল, শুভরাত্রি সবাই।